আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আজকে আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা যারা এইচএসসিতে আছো, এইচএসসি বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটাকে আমরা বলি হচ্ছে গুণগত রসায়ন বা হচ্ছে কোয়ালিটেটিভ রসায়ন। তো তুমি যদি রসায়ন বুঝতে চাও, আমি বলবো এই গুণগত রসায়ন সম্পর্কে তোমার ভালো একটা ধারণা নিতে হবে। তাহলে আমি চেষ্টা করব, আমার দিক থেকে চেষ্টা করব যত সহজে পড়ানো যায়, যত ভেঙে ভেঙে পড়ানো যায়, এবং চেষ্টা করবো তোমরা যারা অ্যাডমিশনে দিবা, এইচএসসি শেষ করে যারা অ্যাডমিশন দিবা, অ্যাডমিশনে কি কি প্রশ্ন আসতে পারে, কি টাইপের প্রশ্ন আসতে পারে, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে আসো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তবে অবশ্যই যা পড়াবো তা অবশ্যই নোট করে নিবা, নোট করে নিলে তোমাদের জন্য উপকৃত হবে। এবং অবশ্যই যা পড়াবো, যেই টপিক্স পড়াবো সেই টপিক্সটা মেইন বই থেকে তুমি পড়ে নিবা। আসো আমরা শুরু করি। গুণগত রসায়ন বা হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এই গুণগত রসায়ন বা হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বুঝতে গেলে তোমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরমাণু। আমরা সকলেই জানি পরমাণু আসলে কি বা পরমাণু কি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। এখন পরমাণু কি দ্বারা গঠিত? এই পরমাণু পড়তে গেলে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরমাণু। এই পরমাণুর একটা হচ্ছে মূল কণিকা আছে। পরমাণুর মধ্যে মূল কণিকা আছে, যে মূল কণিকাটা মূল কণিকা। মূল কণিকা, এই মূল কণিকা হচ্ছে তিন ধরনের হয়। মূল কণিকা হচ্ছে তিন ধরনের হয়। কি কি? একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, হচ্ছে স্থায়ী মূল কণিকা। একটা হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। আর একটা হচ্ছে তোমাদের কম্পোজিট মূল কণিকা। কম্পোজিট মূল কণিকা, কম্পোজিট মূল কণিকা। ভালো করে বুঝো, তুমি যদি পরমাণু যেহেতু পড়তেছো, পরমাণু হচ্ছে একটা মূল কণিকা আছে, যেটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট মূল কণিকা। তোমরা জানো যে পরমাণু গঠিত হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত হয়। তাহলে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনটা আসলে কি ধরনের কণিকা বা কি ধরনের কণা, সেটা আমাদের একটু বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমি লিখছি হচ্ছে পরমাণু একটা মূল কণিকা। মূল কণিকার কই প্রকার? তিন ধরনের হয়। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে কম্পোজিট মূল কণিকা। বা স্থায়ী মূল কণিকাগুলো কোনগুলো? সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। একটু ভালো করে বুঝো, স্থায়ী মূল কণিকাগুলো কোনগুলো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটি স্থায়ী মূল কণিকা। মাথায় রাখতে হবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। খুব ভালো করে বুঝবা। স্থায়ী মূল কণিকা কোনগুলো? ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। এবং আমি যদি সহজে বলি, আমরা ওইটা নিয়ে একটু পরালোচনা করি, আমরা এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন যেটা, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ যেটা হচ্ছে মাইনাস। আর এই যে প্রোটন যেটা বা প্রোটন যেটা, সেটা হচ্ছে আমাদের কি প্লাস বি, মানে হচ্ছে কি পজিটিভ চার্জ। তো বুঝতে হবে ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জ আর প্রোটন কি আমাদের পজিটিভ চার্জ। এখন পজিটিভ মানে তো ধনাত্মক চার্জ। এখন ইলেকট্রন যেটা, ইলেকট্রন অবস্থান করে কি তার কক্ষপথে অবস্থান করে, আর প্রোটন অবস্থান করে কি তার নিউক্লিয়াসে অবস্থান করে। ঠিক ইলেকট্রন এবং প্রোটন, বা ইলেকট্রন যে শক্তি স্তর অবস্থান করতেছে, প্রোটন এবং নিউট্রন কি করতেছে? তার নিউক্লিয়াসে অবস্থান করতেছে। ঠিক আছে, তুমি যখন জানছো যে ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ এবং নিউট্রন হচ্ছে কি আমার এই চার্জ শূন্য। কেন চার্জ শূন্য হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা একটু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আমরা আলোচনা করে নিই, সেটা একটু পরে আলোচনা করতেছি। তুমি যদি প্রোটন চিন্তা করো বা ইলেকট্রন চিন্তা করো, একটু এটা নিয়ে আলোচনা করে নিই, এটা আমরা পরে আলোচনা করব। আমি যদি ইলেকট্রন নিয়ে কথা বলি, ইলেকট্রন, এই ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয় বা ইলেকট্রন আবিষ্কারক বা কে? এই ইলেকট্রনের আবিষ্কারটা লিখে নিবা একটু, জে জে থমসন। জে জে
থমসন। যে থমসন কি করে, ইলেকট্রন আবিষ্কার করে, এবং এই যে প্রোটন আবিষ্কার হচ্ছে রাদারফোর্ড। এগুলো নোট করে নিবা, রাদারফোর্ড এবং নিউট্রন আবিষ্কার করেছে বিজ্ঞানী চ্যাডউইক। বিজ্ঞানী চ্যাডউইক। ইলেকট্রন আবিষ্কার করে কে, জে থমসন। প্রোটন আবিষ্কার করে কে, রাদারফোর্ড। এবং নিউট্রন আবিষ্কার করে কে, বিজ্ঞানী চ্যাডউইক। ঠিক আছে। এই যে থমসন যে এই আমাদের ইলেকট্রন যে আবিষ্কার করে যে থমসন, একটা ক্যাথোড রশ্মির পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করে। ক্যাথোড রশ্মির মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার হয়, লিখে নিবা। এই যে থমসন যে ইলেকট্রনটা আবিষ্কার করে সেটা হচ্ছে ক্যাথোড রশ্মির মাধ্যমে সে আবিষ্কার করে থাকেন ইলেকট্রনটা। তাই কি দেখলাম, যে থমসন কি করে, ক্যাথোড রশ্মিটা আবিষ্কার করেন, বা ক্যাথোড রশ্মির মাধ্যমে ইলেকট্রনটা কি করে থাকে, আবিষ্কার করে থাকেন। আমরা ওইদিকে যাচ্ছি না। আপাতত মনে রাখো যে ইলেকট্রন যেটা আছে সেটা হচ্ছে যে থমসন আবিষ্কার করে থাকেন, যেটা হচ্ছে কি রশ্মির মাধ্যমে, ক্যাথোড রশ্মির মাধ্যমে। এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড, এবং এই যে নিউট্রন যে আবিষ্কার করেন সেটা হচ্ছে চ্যাডউইক। তাহলে কি দেখলাম, মূলকণিকা যে স্থায়ী মূলকণিকা যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। তুমি যদি দেখো ইলেকট্রন, ইলেকট্রনের যে চার্জটা আছে সেটা হচ্ছে -1.6 × 10⁻⁻⁹ কুলম। একটু ভালো করে বুঝবা এগুলা। যা লিখবো তাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে যা লিখবো সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন থেকে শুরু করে এবং এইচএসসি একাডেমিকে এমসিকিউতে আসবে। ইলেকট্রনের চার্জ কত, -1.6 × 10⁻⁻⁹ কুলম। এই কুলম হচ্ছে চার্জের একক। তাহলে এই চার্জের আরো দুইটা একক আছে। একটা হচ্ছে EMU, একটা হচ্ছে ESU। একটু বুঝো, চার্জের দুইটা একক আছে, একটা হচ্ছে EMU, একটা হচ্ছে কি ESU। EMU কি, EMU হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। EMU এর পুনরূপী ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর ES এর পুনরূপী ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। একটু ভালো করে খেয়াল করো, ইলেকট্রনের চার্জ কত, -1.6 × 10⁻⁹ কুলম। এটা হচ্ছে কুলম্বে। যদি প্রশ্নটা করা হয় EMU এককে ইলেকট্রনের চার্জ কত বা ESU এককে ইলেকট্রনের চার্জ কত, তখন কিন্তু ঝামেলায় পড়তে হবে। আমাদের বইগুলোতে বা আমাদের একাডেমিক যে বই সেটাতে আমাদের কি দেওয়া আছে, এই চার্জটা দেওয়া আছে। যেই চার্জটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আমাদের কি প্রকৃত চার্জ নিয়ে কথা বলবো আমরা। আচ্ছা, প্রকৃত চার্জটা কত, প্রকৃত চার্জ খেয়াল করবো। যখন কুলম্ব এককে আছে তখন -1.6 × 10⁻⁹ কুলম, এবং যখন EMU তে নিয়ে যাবে এবং যখন ESU তে নিয়ে যাবে তখন কত হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এটা মনে রাখবা যে এক EMU সমান হচ্ছে 10 কুলম। কত, 10 কুলম। এক EMU নিয়ে কত সমান, কত, 10 কুলম। এবং হচ্ছে 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ ESU। একটু বুঝুন, এক EMU, এক ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট সমান কত, 10 কুলম। এবং 1 কুলম সমান কত, 3 × 10⁹ ESU, মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে তুমি যখন এটা জানছো তখন তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কীভাবে কনভার্টগুলো করে। তোমার কাছে তো দেওয়া আছে যে ইলেকট্রন চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম। ঠিক আছে, দেওয়া আছে আমার এটা। তোমাকে যখন বলা হবে যে ইলেকট্রনের চার্জ EMU এককে কত,
ইএমইউ এককে কত, তাহলে তুমি দেখছো যে 1 ইএমইউ সমান কত 10 কুলম। তাহলে আমরা জানি যে 1 ইএমইউ সমান কত আমাদের 10 কুলম। আমি যদি পক্ষান্তর করে যদি লেখার চেষ্টা করি 1 ইএমইউ, তাহলে এই 10 এর সাথে 1 অবশ্যই গুণাকার আছে তোমরা জানো, তাহলে 1 কুলম সমান কত হবে 1/10, 1/10 আছে আমার কাছে। তাহলে আমি যদি কুলম থেকে যদি ইএমইউ এককে যাইতে চাই, কুলম থেকে কই যাব আমরা, ইএমইউ এককে যাব, তখন আমরা এই যে কুলম্বের যে মানটা আছে আমরা কি করব, 10 দ্বারা কি করব ভাগ করব, 10 দ্বারা কি করব ভাগ করব। আমরা কি করব, যদি আমরা এই 1 কুলম সমান যদি কত ইএমইউ বলে, 1 কুলম সমান কত ইএম যদি বলে ইএমইউ, তখন আমরা 10 দ্বারা কি করব বা কি করব ভাগ করব। কাকে ভাগ করব, এই যে 1.6 × 10⁻19 কুলম যে আছে তাকে আমরা কি করব ভাগ করব 1.6 × 10⁻19, অবশ্যই একটা মাইনাস দিতে হবে কারণ চার্জ, তাহলে -1.6 × 10⁻19 ভাগ হচ্ছে কত 10। তুমি এটাকে ক্যালকুলেশন করলে যত আসবে সেটা হচ্ছে কত আমাদের, ধরুন এক্স আসছে, একটা হচ্ছে কি ইএমইউ এককে আসবে। আবারও বলি 1 ইএমইউ সমান কত 10 কুলম। আমি পক্ষান্তর যদি করি 10 কুলম সমান কত 1 ইএমইউ। এই 10 আসে কি গুণাকারে যায় কি আকারে ভাগ আকারে। আমি কি করছি কুলম থেকে কিসে নিতেছি আমরা ইএমইউ এককে নিতেছি। তাহলে এখানে ইলেকট্রন চার্জটা কিসে আসে কুলম্বে। আমরা যদি নিতে চাই এই ইএমইউতে, তাহলে তাকে আমরা কি করব 10 দ্বারা ভাগ করব। 10 দ্বারা ভাগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের আনসার। আচ্ছা, যখন তুমি কুলম থেকে ইএমইউতে প্রকাশ করতে পারো, তোমাকে বলা হয়েছে যে এখানে ইএসইউ এককে আছে, বা এটাকে তুমি ইএসইউ এককে কনভার্ট করো, -1.6 × 10⁻19 কে, এটাকে তুমি ইএসইউতে প্রকাশ করো। তাহলে এত যেহেতু কুলম্বে আছে, আমি যদি ইএসইউতে প্রকাশ করতে চাই 1 কুলম সমান যেহেতু এটা, তাহলে এত কুলম সমান কত হবে, তাহলে এটাকে কি করতে হবে তার সাথে গুণ করতে হবে। তাহলে 3 × 10⁻9, তাহলে এটা মনে হয় তোমার এরকম আসতে পারে 4.6 কিছু একটা, হয়তো বা জানি না মানটা কত আসে, তুমি ক্যালকুলেশন করে নিবা। কারণ এটা যদি তুমি ক্যালকুলেশন করো 10⁻10 মেবি হবে। তাহলে এটা একটু দেখে নিও এটা কত আসে। তাহলে এটা হচ্ছে -10ই থাকবে। এটা হচ্ছে কি এককে আসবে ইএসইউ এককে, এটা হচ্ছে ইএসইউ, আর এটা হচ্ছে ইএমইউ এককে। এই যে ইএমইউ এবং যে ইএসইউ যে এককটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি এটা ভালো করে শিখে রাখবা। তাহলে আমরা যেহেতু ইলেকট্রনের চার্জ শিখছি, তাহলে অবশ্যই প্রোটন তোমরা পারবা। প্রোটনটা কি, প্রোটনের চার্জ আর ইলেকট্রন চার্জ তো সেম, তাই না? প্রোটনের চার্জটা কত, প্রোটনের চার্জ হতো এমন 1.6 × 10⁻19 কুলম। ওইখানে ছিল কি ঋণাত্মক, এখানে হচ্ছে কি পজিটিভ। তোমাকে যদি বলো কুলম থেকে তুমি ইএমইউ এককে প্রকাশ করো, তখন তো এটাও সেম 1.6 × 10⁻19 ভাগ হচ্ছে 10 দিলে হয়ে যাবে, এটা হচ্ছে ইএমইউ এককে কনভার্ট হয়ে যাবে। কিন্তু যখন কুলম্বে আছে, যখন তাকে তুমি ইএসইউ এককে কনভার্ট করবা, তখন কী হবে 1.6 × 10⁻19 ইন্টু হচ্ছে 3 × 10⁻9, এটা যা আসবে তা হচ্ছে। আচ্ছা, এটা কি হবে ইএসইউ এককে, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম, চার্জ নিয়ে কথা বললাম, ইলেকট্রনের চার্জ কত এবং হচ্ছে এই প্রোটনের চার্জ কত। ইএমইউ এককে কথা বলছি, ইএসইউ এককে কথা বলছি, আমরা কুলম্বে কথা বলছি আমরা। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ভর দেখব। তাহলে এখন তুমি যদি দেখো ইলেকট্রনের ভরটা কত, ইলেকট্রনের প্রকৃত ভরটা কত, সেটা হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। আমাদেরকে গ্রামে দেওয়া থাকে। তাহলে গ্রামে দেওয়া আছে, তার মানে এই না যে গ্রামেই আসবে, এটা কেজিতে আসার সম্ভাবনা আছে। যখন গ্রাম থেকে তুমি যখন কেজিতে কনভার্ট করো, তখন কি করো, আমরা সবাই জানি কেজি থেকে যখন আমরা গ্রামে যাই, মানে বড় থেকে ছোট থেকে আমরা গুণ করি, আর হচ্ছে এই ছোটো থেকে বড়োর দিকে আসলে আমরা কী করি ভাগ করি। তাহলে 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে গ্রাম থেকে যেহেতু কেজিতে কনভার্ট করবো আমরা, তাহলে অবশ্যই ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে, 10³ দ্বারা ভাগ করতে হবে কেজি। তাহলে 9.11 ইন্টু যেটা ভাগ কত -28 -3, তার মানে হচ্ছে 9.11 ইন্টু ভাগ কত -31 কেজি। মনে রাখবা, কেজিতে অবশ্যই মনে রাখবা, এবং হচ্ছে গ্রামেও শিখে রাখবা। ঠিক সেমভাবে যদি আমরা যাই প্রোটনে, যদি যাই প্রোটনের যেই ভরটা আছে 1.672 মনে হয়, ইন্টু ভাগ কত -24 গ্রাম। এটা হচ্ছে প্রোটনের প্রকৃত ভরটা। তুমি যদি প্রোটনের ভরটা জানো, তাহলে তুমি গ্রামে জানলে কেজিতেও পারবা। 1.67
2 × 10⁻⁴ কত -24 ভাগ হচ্ছে কত আমাদের 1000, তাহলে এটা আসবে হচ্ছে 1.67 × 10⁻⁴ কত -27 কেজি। খেয়াল রাখবা। ঠিক সেম নিউটনের চার্জটা হচ্ছে, নিউটনেরটা কত আসবে, নিউটনেরটা হচ্ছে 1.673 × 10⁻⁻24 গ্রামে তুমি কেজিতে কনভার্ট করে নিবা। তাহলে এই ছিল তোমাদের চার্জ এবং বল নিয়ে কথা বলা, সেটা হচ্ছে প্রকৃত চার্জ এবং প্রকৃত বল নিয়ে আমরা কথা বললাম। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন থাকে অ্যাডমিশন টেস্ট সহকারে, তোমাদের যেই একাডেমিক আছে সেইখানেও প্রশ্ন থেকে থাকে। তাহলে আসো এখন কথা বলবো হচ্ছে আমরা প্লুটনের আপেক্ষিক চার্জ কত, ক্লাসের 1 আমরা জানি। নিউটনের আপেক্ষিক চার্জ হচ্ছে 0 এবং ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে আমাদের কত -1। যখন প্লুটনের চার্জ তুমি +1 দেখলা এবং নিউটনের চার্জ 0 দেখলো, তখন ইলেকট্রনের চার্জ -1। একটা প্রশ্ন তোমার কাছে এখন জাগবে যে প্লুটনের চার্জ 1 বা +1 এবং নিউটনের চার্জ 0 কেন হয়। যখন এটা জানবা তখন আমরা একটু কোয়ার্ক নিয়ে আলোচনা করব। কোয়ার্ক, এই যে তুমি পড়ছো যে পরমাণুর যেই মূল কণিকা আছে 3 ধরনের, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, তবে একটা আলোচনা করছি এই অস্থায়ী এবং হচ্ছে কম্পোজিট নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে কোয়ার্ক। আসলে কোয়ার্কটা কি, এই যে কোয়ার্ক, এই কোয়ার্কটা হচ্ছে একটা পরমাণুর ক্ষুদ্রতম কণা, পরমাণুর ক্ষুদ্রতম কণা। তোমরা যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, পাশাপাশি অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। এই কোয়ার্ক যখন জানবা, এই কোয়ার্ক একমাত্র প্রোটন এবং নিউট্রনে দেখা যায়। কিসে দেখা যায়? প্রোটন এবং নিউট্রনে কি দেখা যায়? কোয়ার্ক দেখা যায়। আর এই কোয়ার্কটা কি? পরমাণুর একটা ক্ষুদ্রতম কণা। এই কোয়ার্কটাকে 2 ভাগে ভাগ করা যায়। আরেকটা ইনফরমেশন মনে রাখো, এই কোয়ার্ক হচ্ছে সবল নিউক্লিয় বল অনুভব করে। সবল নিউক্লিয় বল অনুভব করে। একটু মাথায় রাখবা ইনফরমেশনগুলো, যেগুলো লিখবো সেগুলো একটু মাথায় রাখবা। এই প্রোটন এবং নিউট্রনে কি দেখা যায়? কোয়ার্ক দেখা যায়। এখন বলবো ভাই ইলেকট্রনে কি দেখা যায়? ইলেকট্রন নিয়ে পরে কথা বলি। ইলেকট্রনটা তোমার হচ্ছে পড়াইতে গেলে এখন তোমার একটু ডিটেলসে যাইতে হবে, সেটা হচ্ছে বস্তুকণ এবং শক্তিকণ নিয়ে আলোচনা করতে হবে। ওই দিকে আর না যায়, আপাতত আমরা একটু কোয়ার্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এই কোয়ার্কটা 2 ধরনের হয়, একটা হচ্ছে তোমার স্থায়ী কোয়ার্ক, একটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। এই স্থায়ী কোয়ার্কটা আবার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে আপ কোয়ার্ক, একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। একটা হচ্ছে আপ কোয়ার্ক, একটা হচ্ছে কি ডাউন কোয়ার্ক। যখন আপ কোয়ার্ক বলছি আমি চিহ্নটা দিয়ে বুঝাইলাম, আপ মানে উপরের দিকে, আর ডাউন মানে কি নিচের দিকে বুঝাইলাম। একটু বুঝে নিয়ে কষ্ট করে। এই আপ কোয়ার্ক যেটা আছে, আপ কোয়ার্কের একটা মান আছে +2/3e, আর ডাউন কোয়ার্ক যেটা সেটার মান হচ্ছে -1/3e। মানে ই বলতে কি বুঝাইছি? ই বলতে বুঝাইছি ইলেকট্রনের চার্জের 2/3। ইলেকট্রনের চার্জের 2/3। ইলেকট্রন কেন আসবে? কোয়ার্ক তো প্রোটনে হয়ে থাকে ভাই। প্রোটনের চার্জ যত, ইলেকট্রনের চার্জ তো সেম কথা, কিন্তু পার্থক্য একটা জায়গার মধ্যে আছে, সেটা হচ্ছে চার্জের মধ্যে পার্থক্য আছে, ধনাত্মক এবং কি ঋণাত্মক, কিন্তু মান তো একই কথা। তাহলে এই যে ওই হিসাবে বলতে পারবা ইলেকট্রনের 2/3 হচ্ছে কি আমার আপ কোয়ার্কের যে মানটা, আর ডাউন কোয়ার্কের যেটা সেটা হচ্ছে ইলেকট্রনের 1/3। এখন তুমি এটা জানলা। আর অস্থায়ী যেই কোয়ার্কটা আছে, অস্থায়ী কোয়ার্কটা হচ্ছে আবার 4 ধরনের হয়। একটা হচ্ছে স্ট্রং, একটা হচ্ছে তোমার চার্ম, একটা হচ্ছে তোমার বটম, একটা হচ্ছে আমাদের টপ। অস্থায়ী তো বুঝো, মানে তোমার এই প্রোটনের মধ্যে বা প্রোটন নিউট্রনের মধ্যে এই স্ট্রং, চার্ম, বটম, টপ এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু স্থায়ী যেটা আছে সেগুলো অবশ্যই কি থাকবে। আচ্ছা, তুমি যখন জানলা যে আপ কোয়ার্কের মান হচ্ছে +2/3, ডাউন কোয়ার্কের মান কত -1/3, তখনই তোমার যে প্রশ্নটা বলছিলাম যে এই প্রোটনের চার্জ +1 হয় এবং হচ্ছে এই নিউট্রনের চার্জ 0 হয় কেন, এটা। তাহলে আসো সেটা একটু দেখার চেষ্টা করি। তবে এই কোয়ার্ক সম্বন্ধে মানে কোয়ার্ক সম্পর্কিত যেই তথ্যটা তোমার কাছে আছে, এই তথ্যটা একটু ভালো করে মানে লিখে রাখবা। এখন আসো, কি বলছো যে পরমাণুর চার্জ, সরি প্রোটনের
চার্জ 1, কিন্তু নিউট্রনের মানে এন দ্বারা নিউটন বুঝে নিয়ে নিউটনের চার্জ শূন্য কেন হয়, এটা হচ্ছে কথা। প্রোটনের চার্জ 1 এবং নিউটনের চার্জ শূন্য কেন হয় সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথমত বলবা, এই যে প্রোটন তোমার কাছে আছে, এই প্রোটনের মধ্যে দুটি আপ কোয়ার্ক থাকে, দুটি আপ কোয়ার্ক থাকে, দুটি আপ কোয়ার্ক মানে হচ্ছে এটা, দুটি আপ কোয়ার্ক এবং একটা হচ্ছে ডাউন কোয়ার্ক, একটি ডাউন মানে হচ্ছে ডাউন কোয়ার্ক থাকে। তাহলে কি জানলাম, প্রোটনের মধ্যে দুইটা আপ কোয়ার্ক এবং একটা কি ডাউন কোয়ার্ক থাকে। আর এই যে নিউটন যেটা আছে, নিউটন যেটা আছে, নিউটনের দুটি দুটি হচ্ছে তোমার ডাউন কোয়ার্ক, দুটি ডাউন কোয়ার্ক, দুটি ডাউন কোয়ার্ক, আর একটি হচ্ছে কি আমাদের আপ কোয়ার্ক, একটা কি আমাদের আপ কোয়ার্ক, যেটাকে আমরা একটা দ্বারা বোঝাচ্ছি। তো বুঝো প্রশ্ন কি প্রোটনের চার্জ 1 এবং নিউটনের চার্জ শূন্য হয় কেন। তাহলে আমরা বুঝলাম, দেখছি দুটি আপ কোয়ার্কের, প্রোটনের মধ্যে দুইটা আপ কোয়ার্ক থাকে, একটি কি থাকে ডাউন কোয়ার্ক থাকে, দুটি ডাউন কোয়ার্ক থাকে হচ্ছে কিসের মধ্যে, নিউটনের দুইটা ডাউন কোয়ার্ক, একটা কি আমাদের আপ কোয়ার্ক থাকে। এখন আসো কেন 1 এবং শূন্য হয়। তুমি যদি লেখো প্রোটনের ক্ষেত্রে, প্রোটনের ক্ষেত্রে লিখে নিবা, তাহলে দুইটা কি আপ কোয়ার্ক, তাহলে 2/3 প্লাস 2/3, যেহেতু প্লাসের মান, আপ কোয়ার্ক কয়টা, ডাউন কোয়ার্ক কয়টা একটা, -1/3, অবশ্যই ই রাখবা। লসাগু কত 3, 2 + 2 মাইনাসের কত 1, তার মানে হচ্ছে 3 - 3, নিচে হচ্ছে আমাদের সরি 4, 4 - 3/3, তার মানে হচ্ছে 1/3, তার 3/3, তার মানে হচ্ছে কত আমাদের 1। এ হচ্ছে প্রোটনের চার্জ কত হয় 1 হয়। আবারও বলি, আমাদের দুইটা আপ কোয়ার্ক, এই জন্য দুইটা 2/3 যুগ, একটু আগে আমরা আপ কোয়ার্কের মানগুলো লিখছি, এই যে মানগুলো আসে না, এগুলো খুবই হাই লেভেলে, তোমাদের যখন তোমরা অনার্স করবে তখন তোমাদের এগুলো নিয়ে খুব বিস্তারিত জানতে হবে, তখন তুমি এগুলো জানতে পারবে কীভাবে আসে। আপাতত যতটুকু দরকার তোমাদের ঠিক ততটুকুই আমরা দিই। তাহলে এই দুইটা হচ্ছে আপ কোয়ার্ক, একটাকে আমাদের ডাউন কোয়ার্ক। 3 লসাগু কত আমার 3, এটা ক্যালকুলেশন করলে আমার 3/3, এই জন্য কত আমার 1 আসছে। তুমি যখন নিউট্রনের জন্য যাবা, নিউটনের জন্য তুমি যখন যাবে নিউটনের জন্য, তখন কি আসবো, দুইটা ডাউন কোয়ার্ক -1/3, -1/3, একটা কি আপ কোয়ার্ক +2/3, লসাগু কত 3, লসাগু কত আমাদের 3, তাহলে -1 -1 +2, তার মানে হচ্ছে -2 + 2 হচ্ছে 3, 0/3, তার মানে হচ্ছে কত 0। তাহলে দেখো প্রোটনের এই চার্জ কত 1 এবং হচ্ছে নিউটনের চার্জ কত আমাদের 0 হয়। তাহলে যদি বলে যে প্রোটনের চার্জ 1 হলেও নিউটনের চার্জ 0 কেন, উনি বলবা যে আমরা জানি প্রোটনের দুটি আপ কোয়ার্ক থাকে এবং একটি ডাউন কোয়ার্ক থাকে, অপর দিকে এই নিউটনের মধ্যে দুটি ডাউন কোয়ার্ক থাকে এবং একটি কি থাকে আপ কোয়ার্ক থাকে। লিখে নিচে আইসে তুমি লিখবা প্রোটনের ক্ষেত্রে, নিউটনের ক্ষেত্রে, এই ব্যাখ্যাটা দিবা, এই ব্যাখ্যাটা দিবা, বলবা। সুতরাং বলা যায় প্রোটনের চার্জ 1 এবং নিউটনের চার্জ কত হয় 0 হয়। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে তোমার প্রোটন, নিউট্রন, ইলেকট্রন নিয়ে মোটামুটি আমরা কথা বলছি। এখন আমরা যেটা কথা বলবো, এবং স্থায়ী মূলকণিকা নিয়ে আমরা কথা বলছি, আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্থায়ী মূলকণিকা এবং হচ্ছে কম্পোজিট মূলকণিকা। অস্থায়ী যে মূলকণিকাটা আছে, অস্থায়ী মূলকণিকাটা হচ্ছে অনেকগুলো আমরা লিখি, একটা হচ্ছে নিউট্রিনো, এগুলো একটু মুখস্থ রাখবা, নিউট্রিনো, একটা হচ্ছে তোমাদের অ্যান্টিনিউট্রিনো, 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 একটা হচ্ছে মেসন, একটা হচ্ছে তোমাদের পজিট্রন, একটা হচ্ছে তোমাদের বোসন, একটা হচ্ছে তোমাদের পাইন, তোমাদের মাইন। একটু এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। আমরা যা লিখছি সেগুলো হচ্ছে তোমাদের, আরেকটা হচ্ছে গ্রাভিট্রন,
গ্র্যাভিটন। তার মানে এগুলো হচ্ছে কি আমাদের অস্থায়ী মূল কণিকা, মানে একটা কণিকার মধ্যে বা একটা পরমাণুর মধ্যে এই অস্থায়ী মূল কণিকা এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে কি কি থাকতে পারে অস্থায়ী মূল কণিকাগুলো? কি কি? নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন, পজিট্রন, বুসন, আয়ন, মায়ন এবং কি গ্র্যাভিট্রন। সরি, মাইয়ন না, এটা হচ্ছে তোমাদের একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে মিউন। লিখে নিও, মিউন, মিউন একটু লিখে নিবা। এখন এগুলো ছিল অস্থায়ী মূল কণিকা। আর এখন যেটা শিখবে সেটা হচ্ছে কম্পোজিট মূল কণিকা। কম্পোজিট মূল কণিকা, কম্পোজিট মূল কণিকা। কম্পোজিট মূল কণিকা দুইটা আছে, একটা হচ্ছে তোমার আলফা কণা আর একটা হচ্ছে তোমাদের ডিউটেরন কণা। ডিউটেরন, একটা হচ্ছে আলফা কণা, একটাকে আমাদের ডিউটেরন কণা। এই দুইটা আমরা হোক, এগুলো হচ্ছে কম্পোজিট আর এগুলো হচ্ছে কি আমাদের অস্থায়ী মূল কণিকা। তাহলে স্থায়ী বলছি আমরা, কম্পোজিট বলছি আমরা, অস্থায়ী বলছি আমরা। যারা চালাক বেশি তারা কি করে কম্পোজিট মূল কণিকা মনে রাখে এবং হচ্ছে স্থায়ী মূল কণিকা মনে রাখে, এগুলোর বাইরে যত আছে সবগুলোকে আমাদের অস্থায়ী মূল কণিকা। তাহলে আজকের আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করছি যে তোমাদের বেসিকটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করছি, মানে পরমাণু সম্পর্কিত যতটুকু দরকার ঠিক ততটুকু আমরা কথা বলছি। জাস্ট আজকের কি বলছি আমরা, পরমাণু নিয়ে কথা বলছি। তাহলে আগামী ভিডিওতে আমরা সামনে ডিটেলসে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।